বন্ধুরা, তোমরা আমাকে অনেকে বলেছিলে যে এখানে একটা কোয়ার্টার রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি এই ঠান্ডা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা ঘটনাই শুনবো না, আজকের সাথে আমরা সেই জায়গাটাও যাব তোমাদেরকে সাথে করে নিয়ে। সবাইকে বলবো সাথে থেকো, শেষ পর্যন্ত ঘটনাটা শোনো। ঘটনাটা শুনলে আর সেই জায়গাটায় তোমাদেরও নিয়ে যাব, সাথে গেলে তোমাদেরও ভয় লাগবে। সবাইকে বলবো যখন সেই জায়গাটার ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই অন্ধকারে দেখার চেষ্টা করো, হয়তো না হলে লাইটের মধ্যে কিছুই বুঝতে পারবে না, আর ব্রাইটনেসটা ফোনের একটু বাড়িয়ে নিও। তাহলে চলো আজকের ঘটনায় সোজা যাব। আজকের ঘটনাটা বলার আগে সবাইকে বলি, আমাকে আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে এক দিদিভাই আমাকে ওখানে যাবার জন্য রিকোয়েস্ট করেছিলেন। বলেছিলেন যে এই জায়গাটা সত্যি কি হন্টেড, একবার এই জায়গাটা এক্সপ্লোর আপনি করতে পারবেন? তো উনি কেন বলেছিলেন এই কথাটা? বলেছিলেন এই কারণে, ওনার ভাইয়ের সাথে একটা ওখানে ঘটনা ঘটেছিল। ঘটনাটা তোমাদেরকে বলি, জায়গাটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকো। ঘটনাটা ঘটে ঠিক এমন, ওনার ভাই যেহেতু উনি সেলসের একটি চাকরি করেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, নানা প্রান্তে ওনাকে ঘুরতে হয়। সেলসের যে চাকরি যারা করেন, আমরা জানি সেলসের কাজ মানেই কিন্তু এক জায়গায় বসে থেকে না, কোনো সময় হয়তো এখানে, কোনো সময় ওখানে যেতেই হয়, কোনো না কোনো কারণে, নয় কিছু ফর্ম ফিল আপ করাতে, নয় কোনো মাল ঠিক মতো ডিস্ট্রিবিউট হলো কি না দেখার জন্য যেতেই হয়। সেরকমই খুব তাড়া ছিল, তাড়াহুড়োর মধ্যে সে সেই জায়গা থেকেই যায়। এবার আমি বিস্তারিত ঘটনাটা বলি। যে দিদিভাই আমাকে ঘটনাটা বলেন, উনি কিন্তু আমার নিয়মিত একজন শ্রোতা, দেন সাবস্ক্রাইবার। উনি বলেন আমার বাড়ি কিন্তু ওখান থেকে বেশ কিছুটা দূরে, ঘন্টা দেড়েক হবে, কিন্তু ওই জায়গায় আমি কোনোদিন যাইনি। কিন্তু ওখানের প্রচুর ঘটনা আমি শুনেছি, ছোটবেলাতেও শুনেছি, যখন আস্তে আস্তে পড়াশোনা করছি, স্কুল থেকে কলেজ পার হচ্ছে, আস্তে আস্তে আমি ওখানের প্রত্যেকটা মানুষের মুখে শুনেছি সেই জায়গাটা কিন্তু ভুতুড়ে। খুব অবাক লাগে সেখানে যখন আমি কালকে যাই। কালকে আমি ওই জায়গায় নিজে গেছিলাম, আমার সাথেও অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে, সেটাও আমি তোমাদেরকে বলবো, সাথে বলবো না, সেই জায়গার ফুটেজটাও দেখাবো যখন আমার সাথে সেই জিনিসটা ঘটছে। যাই হোক, দিদিভাই বলেন যে ওই জায়গাটা এতটাই ফাঁকা, নিলিবিলি, এতটাই অন্ধকার, ওখানে সন্ধ্যা 6টার সময়, 7টার সময় ওই রাস্তা দিয়ে লোক যাতায়াত করে না। দিনের বেলাও লোক যদিও 10টা 11টার সময় খুব কম সংখ্যক লোক যারা নিজেদের পার্সোনাল গাড়ি করে যাতায়াত করে দিনের বেলা, সন্ধ্যাবেলা ওখানে কাউকে খুঁজেও পাবে না। এমনকি রাস্তায় কোনো মানুষ, মহিলা তো দেখতেই পারবে না। যখন আমি ওনার কথা শুনি, ওনার কাছ দিয়ে অ্যাড্রেসটাও নিই, তারপর আমি খোঁজ করতে থাকি অ্যাকচুয়ালি সেই জায়গাটা আদৌ কি এক্সিস্ট করে, আদৌ কি আছে, কারণ এরকম অনেকেই বলে, তারপর আমরা খোঁজ করে সেই জায়গার হদিশ পাই না। কালকে আমার যে ড্রাইভার ভাই, তাকে জিজ্ঞেস করাতে সে বলল দিদি মনে হয় আছে, কিন্তু স্থানীয় লোককে একটু জিজ্ঞেস করতে হবে। আমরা স্থানীয় লোকের সাহায্য নিয়ে সেই গেট থেকে আমরা প্রবেশ করি। যখন প্রবেশ করি, দুপাশে শুধু দেখি বড় বড় কোয়ার্টার্স, যে কোয়ার্টার্সগুলো দীর্ঘ বহু বছর ধরে যে পড়ে আছে তার ছাপ সেই কোয়ার্টারে ফুটে উঠেছে। অন্ধকার কালো রাস্তা, চারপাশে জঙ্গলে মোড়া, মনে হচ্ছে যেন
আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, লোকবসতির একদম বাইরে একটা অন্য জগতের মধ্যে আমরা চলে গেছি। যখন গাড়ি নিয়ে ওই পথ থেকে ঢুকি তখন অদ্ভুতভাবে কিছু জিনিস আমি লক্ষ্য করি, যেটা তোমরাও দেখবে। সেটা হচ্ছে বাড়ি নেই, ঘর নেই, কিছু কোয়ার্টার্স পড়ে আছে। কিছু বলতে বেশ কিছু কোয়ার্টার্স যেগুলো পড়ে আছে ফাঁকা, একদম অন্ধকার ঘুটঘুট করছে। কিন্তু রাস্তার মধ্যে তার মাঝে মাঝে কিছু কিছু দূরত্বে একটু গেগেই দেখছি একটা করে ছোট্ট জোড়া, কোনো জায়গায় সিঙ্গেল একটা করে মন্দির করা, যেখানে পূজিতও হয় না। হয়তো ঠাকুরের যে ছোট ছোট মন্দিরগুলো করেছে, হয়তো সেই জায়গাগুলোই খারাপ, দূষিত জায়গা। কারণ এর আগেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম, যখন তোমরা যারা দীঘা, পুরী, আমরা তো লোকালিটির মধ্যে যাই, কিন্তু যখন তোমরা দার্জিলিং, গ্যাংটক যাবে বা সিমলা এরকম জায়গায়, তখন দেখবে পাহাড়ের খাদ কেটে কেটে ঘুরে 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 যে রাস্তাগুলো চলে গেছে, সেই রাস্তাগুলোর মাঝে মাঝেই, যেখানে লোকবসতি নেই, কোনো বাড়িঘর নেই, সেখানে দেখবে ছোট ছোট মন্দির করা, ছোট ছোট মন্দির করা। সেই প্রপার জায়গাগুলোই কেন মন্দির করা? এটা যখন আমি বহুবার দার্জিলিং যাই, দুবার গ্যাংটকও যাই। আমি যখন আমি দার্জিলিং যাই তখন আমি ড্রাইভার যে ছিল ওনাকে জিজ্ঞেস করি যে এখানে তো লোকজনই নেই। এটা শুধু আমার বলে না, এটা অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই লোকবসতি থাকলে তবে তো মন্দির হবে, লোকে পুজো দিতে আসবে, কিন্তু যেখানে লোক নেই সেখানে মন্দির কি কাজের? মন্দিরটা তো লোকের জন্যই করা, যাতে তারা পূজিত করবে, দেবদেবী থাকবে। কোনো জায়গায় ভোলে বাবা, কোনো জায়গায় মা সন্তোষী মা, কোনো জায়গায় বাচারাং বাড়ি, বিরহ বসানো আছে, কিন্তু লোক নেই, পূজিতও হয় না। হয়তো সপ্তাহে একদিন কেউ হয়তো একটা ধূপ বা মোমবাতি ধরিয়ে রেখে গেল, ছোট্ট 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 মন্দির করা। তখন তারাও বলেছিল যে এইসব জায়গায় মন্দির করা, কারণ এইসব জায়গায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, এত অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে এই জায়গাগুলো খারাপ হয়ে গেছে, রোডগুলো খারাপ, দূষিত হয়ে গেছে, তার কারণে ওখানে মন্দির করা। সেই জায়গাগুলো রাতের বেলা, সন্ধ্যাবেলা বা দিনের বেলা অনেক কিছু ওখানে দেখা যায়। মানুষ যারা ড্রাইভার হয় অনেক কিছু দেখে যেগুলো মানুষ রূপী না, কিন্তু মানুষের রূপ ধরে ওখানে ঘুরে বেড়ায়, তার কারণে ওখানে মন্দিরগুলো করা। সেই জায়গায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, খাদ থেকে গাড়ি পড়ে গেছে, কিন্তু সেটা না পাহাড়ি অঞ্চল, অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু কালকে যেখানে আমি যাই সেটা তো পাহাড়ি অঞ্চল না, ওটা তো সমতল ভূমি, ওটা তো সমতল ভূমি। তাহলে ওখানে কিছুটা গেলেই দেখবে একটা মন্দির, আবার কিছুটা গেলেই দেখবে আর একটা মন্দির, এরকম ভাবে মন্দিরগুলো করা। কিন্তু
মন্দিরগুলোয় না আছে কোনো লাইট, না আছে কোনো ধূপ, না আছে কোনো মোমবাতি জ্বলছে, কিছুই না, কিন্তু মন্দির করা। এবার আমি দিদিভাইয়ের ঘটনায় আসি, যে দিদিভাই ঘটনাটা আমাকে শেয়ার করেছিলেন। দিদিভাই বলেন, আমার ভাই যখন সেলসের কাজ করত তখন ওই রাস্তাটা সচরাচর কেউ যায় না। তো আমার ভাই যেহেতু যেতে হতো, ওখান থেকে গেলে খুব শর্টে হবে, 10 মিনিট লাগবে, যদি ঘুরে যাই 1 ঘন্টা। তো মানুষ 10 মিনিটের পথটাই তো একটা ইজি টাইমে সবসময় অ্যাভেল করবে না, না এখান থেকে যাই তাহলে পরে আমার সুবিধা হবে। তো সে ওই কানে শোনা ভূত প্রেতের গল্প তার আর ওই সময় অতটা মাথায় নেই, কারণ তার তো চোখে দেখা না। সে তখন ওই রাস্তা দিয়ে যায়। সে কিন্তু কোনো কিছু হয়নি, সে কিন্তু সেই রাস্তা দিয়ে ফাঁকা সন্ধ্যাবেলা 6:30 7টা নাগাদ চলে যায়। সে যায়, কোনো কিচ্ছু হয়নি। সে বাড়িতে এসে, তখন তার দিদির বিয়ে হয়নি, তখন দিদিকে বলে, মাকে বাবাকে বলে যে আমি আজকে অমুক জায়গা থেকে যাই। তখন বাবা ধমক দিয়ে বলল, কেন তুমি ওই রাস্তা দিয়ে গেছো? ওই রাস্তাটা ভালো না, ওখানে তো দিনেও লোক চলে না, তুমি রাতের বেলা গেলে কেন? বললো, বাবা আমার কাছে উপায় ছিল না, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি ওখান থেকে চলে গেছি। কিন্তু বাবা কিছু তো হয়নি, কিছু তো হয়নি। তো বাবা বলল, ঠিক আছে। তো প্রথম দিন যখন সে ভাই ওখান থেকে যায়, তার কিন্তু সাহসটা অত্যাধিক বেড়ে গেল, কারণ সে বুঝতে পারলো যে লোকে যে জিনিসগুলো রটায় অন্য কোনো কারণে, এখানে ভূত পেট ভয়ের কোনো জিনিস কিন্তু নেই। তারপর তার বন্ধুদের সাথে একদিন এই বিষয় নিয়ে আলোচনা করে, খুব নিয়ারেস্ট, খুব ক্লোজ, ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ড, তাদের সাথে আলোচনা করে। তখন তারা বলল যে আরে হ্যাঁ, কোনো সময় কিছু হয়তো হয়েছে, না হলে পরে দুষ্কৃতীদের তো এখন সব জায়গায় রাজত্ব, ফাঁকা ঘর বাড়ি, বুঝতেই পারছিস, হয়তো অন্য কোনো কেস হবে, তার জন্য ওরকম একটা মানুষের ছড়িয়ে রেখেছে যাতে কেউ না যায়। ওই যে কোয়ার্টার্স যেখানে আমি গেছিলাম, ওটা কিন্তু একটুখানি একটা এরিয়া না, অনেক বড় এরিয়া, অনেক বড়। ওখানে খোঁজ করলে প্রচুর ওরকম কোয়ার্টার্স পড়ে রয়েছে যেগুলো মানুষ থাকে না, অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে, অন্ধকার, লাইট নেই, কোনো কোনো জায়গায় কাজগুলোও ভাঙা, জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। এক অদ্ভুত ফিলিংস, এক অদ্ভুত জায়গা। আমি নিজে গেছি তো, আমি নিজে ফিল করতে পারছি। তো এবার একটা ঘটনা বলি, তারপর কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো, আমার সাথে কি হয়েছে সেটা তোমরা ওখানেই শুনবে, পুরো ঘটনাটা শোনো। আমাদের যে দিদি ঘটনাটা পাঠান, উনি বলেন, ওই যে আমার ভাই একদিন কোনোভাবে ওখান থেকে চলে যায়, তারপর যখনই ওর ওই দিকে যেতে হতো, ও তখন ওই 1 ঘন্টা রাস্তা আর ঘুরতো না, ওই শর্টকাটে ওই রাস্তাটাই কিন্তু ধরতো। তো সেই রকমই ওই রাস্তা দিয়ে সেদিন যায়নি, সেদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, তখন 8টা 15 ঘড়িতে বাজে। ও ওর মতো বাইক নিয়ে আসছে, সাথে কিন্তু একা ছিল না, সাথে ওর এক বন্ধুও ছিল, দুজনেই সেলসের কাজ করে। যখন আসছে তখন 2 বন্ধু ওখান থেকে ঢুকে, যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে আমার ভাই, দিদি ভাই বলেন, আমার ভাই, আর পেছনে তার এক বন্ধু বসে আছে। তার বন্ধু কিন্তু ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না, ও কিন্তু লোকালেরই ছেলে, মানে আমাদের বাড়ির এখানেই থাকে। আমার ভাইকে বলল, কিরে তুষার, তুই এই রাস্তা দিয়ে যাচ্ছিস ভাই, কিরকম গাটা ছমছম করছে, সবে রাস্তাটাই ঢুকেছিস, দেখ এখনো তো অনেকটা যেতে হবে, কিরকম গাটা ভার ভার লাগছে। তুষার তখন বলে, এই চুপ করে বস তো, তুই কি মেয়ে নাকি, হ্যাঁ গা ভার ভার লাগছে? কিচ্ছু নেই রে ভাই, শুধু দেখ অন্ধকার, চারপাশে গাছপালা, কোয়ার্টার্সগুলো একদম পড়ে আছে, মানে একদম কালো হয়ে গেছে, বহু বছর ধরে বন্ধ, বহু বছর ধরে, তার জন্য আর কিছু না। ভাবো তো একটা জিনিস, সামান্য ঘটনায় ফিরবো খুব তাড়াতাড়ি, তার মাঝখানে একটা জিনিস আমাদের ভাবার আছে। এখন আমাদের চারপাশে যেরকম পরিস্থিতি, চারপাশে একটা বাড়ি ঘর পাওয়া যায় না, বাড়িঘর পাওয়া যায় না, সেখানে এত বড় একটা জায়গায়
অসংখ্য কোয়ার্টার্স পড়ে আছে, তাহলে সেই কোয়ার্টার্সগুলো তো ভাড়া দিতে পারে। যারই আন্ডারে থাকুক না কেন তারা তো ভাড়া দিলে পারে, কমসে কম ওই কোয়ার্টার্সগুলোয় তো লোকজন বসবাস করতে পারে। হ্যাঁ, কিছু অল্প টাকাতেও যদি ভাড়া দেওয়া হয় রেন্টে, কিছু মানুষ কেন, বহু মানুষ ওখানে থাকতে পারবে, জায়গাটা একটা বসবাসকারী জায়গা হয়ে যাবে, তাই না? কিন্তু সেই জায়গায় কোয়ার্টারগুলো ওরকমভাবে পড়ে আছে কেন? শুধু কোয়ার্টার বলে না, ওখানে বিশাল বড় বড় বিঘা বিঘা জায়গা পড়ে আছে, যেগুলো জঙ্গল হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে থাকলে তোমার মাথা দেখা যাবে না, এত বড় বড় জঙ্গল। সব ভিডিও আছে, তোমরা ভিডিওতে দেখতে পারবে। তাহলে পারে কেন ওগুলো ভাড়া দেয় না? ওগুলো ওরকম কেন পড়ে আছে? এটা তো আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে। নিশ্চয়ই একদিন দুদিন বা 1 বছর 5 বছরের ব্যাপার না, বিগত দেখে মনে হচ্ছে বছরের পর বছর 30-40 বছর ধরে ওই রকমভাবে কোয়ার্টার্সগুলো পড়ে আছে। তাহলে কি ওখানে কোনো ইতিহাস আছে যা আমরা জানি না, যা আজও আমরা খোঁজ করে বের করতে পারিনি? কালকে আমি যখন ওখানে যাই তখন আমি ভেবেছিলাম স্থানীয় লোকের সাথে একটু কথা বলি। তারপর ভাবলাম যেহেতু আমার গাড়িতে আমার চ্যানেলের লোগো সহকারে নাম দেওয়া আছে, বেঙ্গলি ব্লগার সোনা, সেখানে দাঁড়িয়ে ভাবলাম যে না, দাঁড়িয়ে খোঁজ করাটা ঠিক হবে না। কারণ বহু মানুষ আছে, অনেকভাবেই অনেক কিছু কেন হতে পারে। কারণ সবাই বুঝতে পারবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন ইউটিউবার। তো কেউ চায় না কারোর জায়গাটা এতটা হাইলাইট করতে, কেউ চায় না যে ভয় একটা মানুষ ওখানে, আর যারা আসতে যাচ্ছে তারাও আসা যাওয়া ছেড়ে দিক। জায়গাটা জানো তো পুরোটা পরিত্যক্ত, কিন্তু বলতে পারি এক কথায় অ্যাবেন্ডেন প্লেস। তো সেখানে দিদি ভাইয়ের কথা মতো তার ভাইয়ের অভিজ্ঞতা বলি, তারপর আমার অভিজ্ঞতায় আসছি। আমার অভিজ্ঞতা আসবো না, আমার অভিজ্ঞতা তোমরা একদম চক্ষুষ দেখবে ওখানে বসেই। আচ্ছা, দিদি ভাই বলেন আমার ভাই আর ভাইয়ের বন্ধু যখন ওই রাস্তা দিয়ে ঢোকে 8টা 15 17 এরকম সময়, তো অতটা রাতের বেলাও তার ভাই হয়তো 1 ঘন্টা ঘুরেই আসতো। যখন তাকে সাথে তার এক বন্ধু আছে তখন তার সাহসটা বেড়ে যায়, কারণ ওই রাস্তা দিয়ে সে আগেও কিন্তু যাতায়াত করেছে তার ভাই। যখন ওই রাস্তায় ঢোকে সাথে থাকা বন্ধু তাকে বলে, ভাই গাটা না কিরকম ছমছম করছে, একটা ভয় ভয় লাগছে। তখন তুষার বলে, মানে দিদি ভাইয়ের যে ভাই তুষার বলে, তুই কি মেয়ে নাকি, তোর গায়ে ছমছম করছে, গা ভাল লাগছে? আরে না, ওসব কোনো ব্যাপার না, চল তো চুপ করে, ফাঁকা জায়গায় তো এমনি ভয় লাগে, ফাঁকা জায়গায় আমাদের এমনি ভয় লাগে, তাই ভয় লাগছে, ওরকম কিছু না। তারা ওই রাস্তা দিয়ে আসতে থাকে। যখন তারা আসছে একটা বড় ঝিলও পড়ে, বিশাল বড় ঝিল। সেই ঝিলের পাশ থেকে আসছে যখন একটা ঠান্ডা আমেজ তাদের যেন চারপাশে ঘিরে ধরছে। কালটা ছিল বর্ষাকাল, যদিও তখন বৃষ্টি হচ্ছিল না, আগে হয়ে গেছে, রাস্তাঘাটে জল জমেছে, একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে। হঠাৎ করে পিছনে বসে থাকা যে বন্ধু সে তখন বলে যে তুষার খুব জোরে পেয়েছে, ভাই একটু সাইড করে দাঁড়া না, যে কোনো জায়গায় একটু দাঁড়া, লোকজন নেই তো, ও নামবো নেবে করে নিচ্ছি, একটু দাঁড়া না ভাই। তুষার তখন বলল যে দেখ ভাই, সাহস করে ঢুকে গেছি, এর আগেও দেরি হচ্ছে বুঝে এই রাস্তা দিয়ে আমি গেছি, কিন্তু ভাই দাঁড়ানোটা আমার মনে হয় এখানে ঠিক হবে না, আমরা আরেকটু যাই, গিয়ে লাইট পোস্টের সামনে দাঁড়াবো, ওখানে কিন্তু লাইটে লাইট চারিদিকে, কিন্তু যে জায়গা খারাপ হয় সেখানে তুমি যতই লাইট দাও সেই জায়গা কিন্তু একটা কালো ছায়া অন্যরকম থাকে, একটা পরিবেশ ভয়ের অন্যরকম থাকে। যাই হোক, তুষারকে বারবার তার বন্ধুটি বলতে থাকে যে তুষার ভাই একটু দাঁড়া ভাই, লিভার বাস্ট করে যাবে, একটু দাঁড়া ভাই, আমি বাইক থেকে একটু নামি,
5টা মিনিটও লাগবে না ভাই, নামবো আর করেই উঠে যাব। তুই দাঁড়া না ভাই। অনেক করে বলার পর সে দাঁড়ায়, এমন একটা জায়গায় দাঁড়ায় যেখানে আলো তো জ্বলছে, কিন্তু আলোর মধ্যেও এত চারপাশে জঙ্গলে ঘেরা, পুরো জায়গাটাই অন্ধকার আর বিশাল বড় বড় গাছ। গাছের মধ্যে যেন আলোটা কোথাও যেন খেয়ে নিয়েছে, আলোটা ছড়াচ্ছে না, একটা গাছের মধ্যে ঢুকে গেছে। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইটের সামনেই কিন্তু ওই রকম। এটা না যে আগে এসে দাঁড়ালে হয়তো আলো পড়তো, আলো কিন্তু ওখানে আছে, সম্পূর্ণ অন্ধকার না, আমি গিয়েও দেখেছি, কিন্তু তবুও যেন একটা অন্ধকার আচ্ছন্নে ঢাকা একটা পরিবেশই যেন ভয়ের পরিবেশ। গাড়ি থেকে নামার সাহস আমারও হচ্ছিল না। হ্যাঁ, যেহেতু আমাদের ক্যামেরার মধ্যে এমন কিছু সেন্সার করা আছে, যদি কোনো রকম প্যারানর্মাল কিছু থাকে তাহলে কিন্তু আমাদের ক্যামেরা আমাদেরকে সেই দিকটা নির্দেশ করে, যেখানে কোনো ফিগার আছে বা এইদিকে কোনো ফিগার আছে, যেটা আমাদের ক্যামেরা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। যাই হোক, তো আমরা যখন যাই তখন তো আমাদের সাথে কি হয়েছে সেটা জানাবই, কিন্তু এই যে তুষার কিন্তু না চাইতেও তার বন্ধুর জন্য দাঁড়ায়। ওখান থেকে সোজা একটা রাস্তা গিয়েই একটা সামনে কোয়ার্টার, তার দুদিক দিয়েও কিন্তু কোয়ার্টার, মানে ওই যে একদম সামনের কোয়ার্টারটা যাওয়ার একটা রাস্তা, দুদিকেও কোয়ার্টার। ওখানে দাঁড়িয়ে ও আর কোনো জায়গায় যায়নি, ওই রাস্তার ওপরেই ঝোপের মধ্যেই বাথরুম করছে। যেহেতু উনি বাথরুম করছে যখন, মুখটা হচ্ছে কোয়ার্টারের দিকে, আর যে তুষার এই দিদিভাইয়ের ভাই গাড়ি চালাচ্ছেন, তারও কিন্তু মুখটা ওই বন্ধুকে এরকম করে দেখছে। বন্ধু তো পেছন দিকে গেছে একটু, তো চোখটা কিন্তু একই দিকে। যখন তুষার, আমি বলছি আমার গা কাটা দিয়ে উঠেছে, কারণ সেই জায়গাটা আমি ভিজিট করেছি তো আমি জানি। তখন তুষার দেখছে বন্ধুর দিকে, বন্ধু দেখছে সোজা ওই দিকে, মানে যেই দিকে হচ্ছে মানে কোয়ার্টারগুলো। বন্ধু দেখছে দুটো মেয়ে সাদা ফ্রক পরা, বয়স আনুমানিক 15-16 বছর হবে। দুখানা মেয়ে, যেখানে লোক বসতি নেই, যেখানে রাস্তায় মহিলা তো দূরে থাক, একটা পুরুষ নেই, সেখানে হেঁটে দুটো মেয়ে কোয়ার্টারের পেছন দিক থেকে বেরিয়ে কোয়ার্টারের সামনে দিয়ে এসে আর একটা কোয়ার্টারের দিকে চলে গেল। ওখানে কোয়ার্টার কিন্তু ভর্তি, চলে গেল। এইটা দেখে সাথে সাথে যে নেবেছিল সে চেন টানতে টানতে এসে পেছনে বসেই বাইকের বলছে, তুষার চল ভাই চল, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে। তুষারও কিন্তু ওইদিকে দেখেছে, আর তুষারের বন্ধুটাও কিন্তু দেখেছে। তুষার তখন বলছে, মেয়ে দুটো কে ছিল, তুই দেখেছিস দুটো মেয়ে গেল? তখন পেছনে বসে থাকা বন্ধু যে বাথরুম করতে নেমেছিল, সে তখন বলছে, ভাই তুই যেটা দেখেছিস আমিও সেটা দেখেছি, এই জন্যই এই রাস্তায় কেউ আসে না। এর আগেও আমি আমার কাকার কাছে এরকমই একটা ঘটনা শুনেছিলাম, একটা বউ, সেও সাদা একটা শাড়ি পরে এরকম ফ্ল্যাটের সামনে দিয়ে, মানে ফ্ল্যাট না, মানে তোমার ওই যে কলোনি মতো করা রয়েছে, মানে কোয়ার্টার। আমার কাকাও বলেছিল যে এরকম কোয়ার্টার যেখানে কেউ থাকে না, পুরো অ্যাবেন্ডেন্ট পড়ে আছে, সেই কোয়ার্টারের সামনে এরকম একজন মহিলাকে দেখেছিল। তারপরে কাকা যায়, সেই প্রশ্নে আমি পরে আসছি। তো ওই সময় তুষারকে বলে, ভাই তুষার তুই গাড়ি টান। তুষার তখন গাড়ির যখন চাবিটা লাগায়, তখন তার গাড়ির আর স্টার্ট নেয়নি, তখন তার গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন বলছে এবার কি করব, গাড়ি তো চলছে না, গাড়ি স্টার্টই নিচ্ছে না, পায়ে সমানই কিক মারছে তুষার নেমে গিয়ে তার বন্ধু চেষ্টা করছে, তার বন্ধু বাইক চালাতে পারে, সেও চেষ্টা করছে, দুজনের মধ্যে দুজনেই কিন্তু ব্যর্থ। হঠাৎ গাড়ি তো ভালো ছিল, গাড়িতে তো কোনো প্রবলেমই ছিল না, মেকানিক্যাল কোনো রকম কিছু হতেই পারে না, কারণ আমি মানে 2 দিন আগেই গাড়ি ওয়াশ করিয়েছি, আমার গাড়ির নাট টাট আমি সব কিছু মানে টাইট দিয়েছি,
গাড়ি তো একটা চেক আপ হয় যখন গাড়ি ওয়াশ করা হয়, তাহলে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, গাড়ি মানে বন্ধটা আমি করেছি কিন্তু গাড়িটা স্টার্ট কেন নিচ্ছে না, কোনো মতে কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন দুজনেই প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। পেয়ে কোনো রকমে বলছে, ভাই তুষার তুই গাড়ির হ্যান্ডেল ধর, আমি ঠেলছি, চল ভাই এখান থেকে যেমন করো প্রাণপণ করে পালাতে হবে। পালিয়ে যাবে কোথায় তুমি? একটুখানি তো জায়গা না, একটা দুটো কোয়ার্টার না, ওইটা একটা পুরো একটা শহরের মতো জায়গা, যেখান থেকে বেরিয়ে যাওয়াটা এত সহজ না। তখন তুষার বলছে, ভাই ঠাকুরকে ডাক যেন কোনো গাড়ি আসে, কোনো গাড়ি আসলে কোনোভাবে সেই গাড়িওয়ালার সাথে বেরিয়ে যাব, কোনো গাড়ি যেন আসে। কিন্তু পেছনে বারবার তারা দেখছে, তারা বারবার পেছনে দেখছে, তারা বারবার পেছনে দেখছে যে কোনো কি গাড়ি আসছে, কোনো কি গাড়ি আসছে, কিন্তু না, না কোনো গাড়ি আসছে না। তারা পেছনে দেখছে আর সমানে গাড়ি ঠেলছে, আর তুষার সমানে গাড়ির হ্যান্ডেল ধরে নিয়ে দৌড়ানোর মতো তাড়াহুড়ো করে কোনো রকমে ওই রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করছে। কিন্তু এত সহজে ওখান থেকে বেরোনোর মতো জায়গা তো না, বারবার তো বলছি, কারণ ওখানে আমি গাড়ি নিয়ে গেছি, আমি তো নিচে কালকে দেখে এসছি, কালকে আমার সাথেও তখন একটা ঘটনা ঘটেছে, আমি তো জানি। তারা কোনো রকমে যখন ঠেলতে 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 গাড়িটা নিয়ে আসে একটা জায়গায়, যখন তারা এসে দাঁড়ায় সেখানে একটা গাছের নিচে দেখছে একটা মন্দির করা, সেখানে একটা প্রদীপ জ্বলছে, মনে হচ্ছে সেই মন্দিরে কেউ প্রদীপ জ্বালিয়ে গেছে। তখন তারা ওই মন্দির প্রাঙ্গণে দুজনেই গাড়ি রেখে বসে পড়ে, কারণ তারা এইটাই ভাবে যে এইখানে যখন প্রদীপ জ্বলছে তার মানে এইখানে কেউ না কেউ আশেপাশে আছে, আর না হলে এখানে প্রদীপ যখন ধরিয়ে গেছে তাহলে এখানে নিশ্চয়ই পূজিত হয়, এই মন্দিরে বসতে পারি। তারা তখন ওইখানে বসে পড়ে, তারা তখন ওখানে বসে পড়ে, খুব রিল্যাক্স ফিল করে। দিয়ে তারা অনেকটা সময় বসার পর যখন তুষারের বন্ধু তুষারকে বলে যে, ভাই একবার চেষ্টা করে দেখ না যে স্টার্ট হয় নাকি গাড়িটা। দিব্যি দেখে তখন গাড়ি স্টার্ট হয়ে যায়, কোনো রকম কিক মারতে লাগেনি, কোনো রকম কিছু না, গাড়িতে তেলও ছিল, স্টার্ট হয়ে যায়। তখন দুজনে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তাহলে একটা ফাঁকা জায়গায়, এমন একটা ফাঁকা জায়গা যেটা তোমরা দেখবে, সেই জায়গায় ওই মেয়ে দুটো কে ছিল? সেই মেয়ে দুটো অ্যাকচুয়ালি কোনো মেয়ে ছিল না, সেই মেয়ে দুটো যে দেখেছিল তুষার আর তুষারের বন্ধু, সেটা কোনো অশরীরই ছিল। এবার আমি তুষারের যে বন্ধু ছিল, তুষারের বন্ধুর কাকার অভিজ্ঞতাটা বলি। সেই জায়গায় তার কাকা মাছ ধরতে খুব ভালোবাসতো। ওখানে একটা বিশাল বড় ঝিল আছে, যেই ঝিলটাও আমি তোমাদের দেখাবো। দুপুরবেলা তার কাকার আবার তখন বয়স হচ্ছে ওই 18-20 বছর বয়স, বহু বছর, আজ থেকে প্রায় 30 বছর আগেকারের কথা বলছি। তখন ওই কোয়ার্টার ওরকমভাবেই পড়ে আছে, তখনও কোয়ার্টারগুলো ওরকমভাবে পড়ে আছে, পুরো বন্ধ অবস্থায়, গাছগাছলা হয়ে জঙ্গলে ভরে গেছে। সেই তার কাকা, তুষারের বন্ধুর কাকা, তার দুইজন বন্ধুকে নিয়ে দিনের বেলা, তখন মোটামুটি টুকটাক লোক যাতায়াত করতো দিনের বেলা, তারা ওই ঝিলে মাছ ধরতে আসে। যখন ঝিলে মাছ ধরতে আসে বেশ কিছু মাছও পায়, বেশ কিছু মাছ পায়। অনেকক্ষণ বসে থাকার পর যখন মাছ ধরে নিয়ে ওই পথ থেকে যাচ্ছে, তখন কিন্তু গা ঢাকা ঢাকা অন্ধকার হয়ে আসে। তখন ওই যে কাকার সাথে কাকার যে দুই বন্ধু ছিল, তারাও কিন্তু মাছ ধরেছে, তারাও মাছ পেয়েছে, কারণ এত বড় ঝিল, ওখানে তো কেউ মাছ ধরতে আসে না, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। সব মাছ রাতে পেট নিতে খায়। হ্যাঁ, তো তারা তখন একটু গা ঢাকা ঢাকা অন্ধকার হয়েছে, ওই সময় তারা ওইখান থেকে ওই মাছ নিয়ে তিনজনে বলতে বলতে আসছে, আরে
লক্ষ্যই করিনি, মাছ ধরার এত মত্ত হয়ে গেছিলাম, চারপাশটা তো অন্ধকার হয়ে আসছে, এতটা রাস্তা বেরোতে হবে, আর ওই যে কোয়ার্টারের যে পুরো এলাকাটা ঠিক মাঝ বরাবর হচ্ছে ওই ঝিলটা। তুমি যদি এই পাশ থেকেও বেরো, তোমাকে একভাবে অতটাই রাস্তা অতিক্রম করতে হবে, এই পাশ দিয়ে গেলেও তোমাকে অতটাই রাস্তা অতিক্রম করে বেরোতে হবে। তো বুঝতে পারছো কতটা রাস্তা তোমায় যেতে হবে, যার জন্য তারা বলছে অনেকটা দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি আমাদের বেরোনোটা দরকার ছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় গা ঢাকা ঢাকা সন্ধে হচ্ছে। তখন তারা মাছ নিয়ে তিনজনে, হাতে তিনজনেরই ছিপ, তিনজনের বাজারের যে ব্যাগ হয়, মানে যে ব্যাগগুলো নিয়ে আমাদের মা ঠাকুমা বাবা বাজার যান, সেই ব্যাগে মাছ নিয়ে ওনারা বাড়ি ফিরছেন। যখন ওনারা বাড়ি ফিরছেন তখন অন্ধকার হচ্ছে, তো একটা মাছ হাতে, এবার ওই জায়গাটা খারাপ তো সবাই জানে, একটা ভয় লাগছে, তারা কৌতূহল বশত তারা এপাশ ওপাশ এপাশ ওপাশ দেখতে 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 আসছে। তখন সেই যে তুষারের বন্ধু, তার বন্ধুর যে কাকা, তখন সে কাকা হট করে দেখে যে একজন মহিলা, বেশ উঁচু লম্বা সাদা রঙের শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া, সেই মহিলাটি একটা বন্ধ ফ্ল্যাটের কাছে, মানে ফ্ল্যাট না সরি, একটা বন্ধ কোয়ার্টারের সামনে, তখন বেশ অন্ধকার, বড় বড় গাছের আড়াল জঙ্গলের মধ্যে দেখছে সেই কোয়ার্টারের সামনেটা একটা বউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, পুরো সাদা, আর মাথাটা পুরো জড়ানো, মানে যেরকম আমরা দেখেছি বিশেষ করে নন বেঙ্গলিরা ঘোমটা টানে, দেখবে ঠিক এতটা ঘোমটা টানে, বাঙালিরা যদিও দেয় ঠিক এতটা দেয়। বাঙালিরা কিরম দেয়, একটা খোপা করা রইলো, মাথায় ঘোমটা দিল, কিন্তু নন বেঙ্গলি বউরা দেখবে ঠিক এতটা টেনে ঘোমটা দেয়, ওই রকম ঘোমটা দেওয়া একটা লম্বা চওড়া বউ দাঁড়িয়ে আছে। এই দেখে তখন ওই যে কাকা, তার দুই যে বন্ধু ছিল, ওদেরকে তখন কুনো মেরে, দুজন তো দুদিকে, কাকা মাঝখানে, ওরাও তো ওদের মতো চলছে, কাকা এদিক ওই দিক দেখছে, কাকা তখন কুনো মেরে বলছে, এই দেখ ওইদিকে দেখ একটা বউ দাঁড়িয়ে আছে। তখন ওরাও কথা মতো ওইদিকে এরকম করে তাকায়, যখন তাকায় তখন সাথে সাথে সে বউটা ওইখান থেকে অন্যদিকে সরে যায়। তখন ওই কাকা বলে যে কে বলতো, কাকা বলে কে বলতো ওই বউটা ওই দিক দিয়ে সরে গেল, চল তো দেখি। তখন কাকা হয়তো সেই দিনকে মারা যেত যদি কাকা মাছ হাতে করে নিয়ে ওই বউটাকে দেখতে যেত যে বউটা কোথায় সরে গেল, কারণ ওটা কোনো বউ ছিল না, ওটা তো একটা অতৃপ্ত আত্মা, আর নালে ছিল কোনো পেতনি, ওটা তো বউ ছিল না। যেহেতু কাকার হাতে মাছ ছিল, কাকার দুই বন্ধুর হাতে মাছ ছিল ব্যাগে, কিন্তু কাকার সাথে থাকা ওই দুই বন্ধু তখন বলে, খবরদার যাস না, ওদিকে যাস না, এইসব জায়গা ভালো না, এখানে আবার কোথা দিয়ে বউ আসবে, এখানে আবার কোথা দিয়ে বউ আসবে, হ্যাঁ ওইসব জায়গা ভালো না একদম, ওইদিকে যাস না, যাবি না কিন্তু, বলে সে কাকাকে কিন্তু আটকে দেয়, কাকাকে যেতে দেয়নি। যদি কাকা ভুল করে ওই রাস্তায় চলে যেত ওই বউটাকে স্মরণ করে, তাহলে কাকা কেন, কাকার সাথে থাকা যে দুই বন্ধু, কেন সবাই কিন্তু মাছ ধরে, সবারই ব্যাগে কিন্তু মাছ ছিল, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ওখানে খারাপ এরকম জিনিস আছে, যারা যখন যাকে সুবিধা বোঝে তখন তাকে কিন্তু দেখা দেয়, আর তার পেছনে যদি তুমি যাও তাহলে মৃত্যু তোমার অনিবার্য, কেউ তোমায় আটকাতে পারবে না। এই ছিল আমাদের ঘটনা। কালকে যখন আমি ওই জায়গায় যাই, এবার তোমাদের বলি, তোমরা দেখবে আমি ভিডিওটা পুরো দেব, পুরো ভিডিওটা বারবার বলছি লাইট অফ করে পুরো ভিডিওটা দেখবে, লাইট অফ করে ব্রাইটনেস বাড়িয়ে নিয়ে, যদি লাইট জ্বলে তাহলে তোমরা কিচ্ছু দেখতে পারবে না, এতটা অন্ধকার। কালকে যখন ওখানে আমরা যাই তখন আমার খুব নাবার ইচ্ছা হচ্ছিল, যে একবার আমি ওখানে মাটিতে পা রাখবো, নাবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার যে ড্রাইভার ভাই ছিল বা আমাদের পরিবারের সবাই আমাকে বলছিল
তোমাকে নামতে হবে না, তুমি গাড়ি থেকে ভিডিও করো, জায়গাটা দেখো। আমাদের ড্রাইভার ভাইকে হ্যাটস অফ করতে হয়। ও বেচারা মানে একটা এমন লোকেশানে, এমন একটা ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বলছি সরি, এমন একটা কোয়ার্টারের সামনে নিয়ে গিয়ে ঢোকায়। পুরো রাস্তা ফাঁকা, দুদিক দিয়ে এরকম কোয়ার্টার, গিয়ে একটা এরকম রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা গাড়িটাকে ঢুকিয়ে দেয়। সামনেই একটা ওরকম পুরনো কোয়ার্টার। যেখানটা একটা লাইট কিন্তু জ্বলছে, কিন্তু কোনো লোক নেই। কি অদ্ভুত একটা শহর, যেখানে লোক নেই, শুধু কোয়ার্টারে কোয়ার্টার। ওখানে দাঁড় করায়, ওখানে একটা কামিনী ফুল গাছ সামনে ছিল, আমি সেটাও তোমাদের দেখাবো। এখানে লোকজন নেই, এখান থেকে নামা যেত। এখানে লোক নেই, কোয়ার্টারটা নেই তো, একটু নাবি, তুমি গাড়ির এটা রাখবে, গাড়িটা না ঘুরিয়ে দাও। সে নাবো, ঘুরিয়ে নাও, দাঁড় করাতে বললাম তো। তাই খুলে দিয়েছি, খুলছে না গাড়ি, খুলে দিয়েছি গাড়ি, খুলছেই না, খুলবে না তো এখানে, খুলছে না। গাড়ির লক খোলা, লক খোলা, এই দেখো গাড়ির লক খোলা, গাড়ি খুলছে না। ছেড়ে দাও, মা মানা করছে তোমায়। লক হয়ে গেল, ও সিধা বেরিয়ে গেছে। না না, এদিকে ঢুকেছে, এদিকে ঢুকেছে, তাহলে এদিক থেকে গেছে। আমি তখন আমার সাইডের যে উইন্ডোটা ছিল গাড়ির, আমি কাজটা নামিয়ে দিই। কামিনী ফুলের একটা স্ট্রং স্মেল আমার কাছে নাকে আসছে। তো ওখানে আমি নামবো বলে যখন আমার গাড়ির এটা টানছি, আমি গাড়ি থেকে নামবো গেট থেকে, কোনো মতে গাড়ির ডোরটা খুলছে না। বন্ধুরা, তোমরা আমাকে অনেকে বলেছিলে যে এখানে একটা কোয়ার্টার রয়েছে, আসতে বলেছিলে, আমি এখানে এসছি। দেখো গাড়ির লক খোলা আছে, আমি বেরোতে পারছি না। তো সবাই গাড়িতে রয়েছে, বলছে বেরোতে হবে না, তোমরা একটু বাইরেটা দেখে নাও এখান থেকে, ঠিক আছে? এখানে কোয়ার্টারগুলো দেখছো পুরো ফাঁকা পড়ে রয়েছে, কিন্তু কোনো মতো বেরোতে পারছি না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, চলো আমরা এগোতে এগোতে কথা বলি, এতটাই অ্যাবেন্ডেন, পুরো জায়গাগুলোই ফাঁকা, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ পুরো লোকেশানটা। আরও আগে আমরা দেখাবো, আমি গাড়ি থেকে আর নামলাম না, গাড়িতে বসেই ভিডিওটা করছি, ঠিক আছে? সামনে দেখো, এই দেখো আমি দিচ্ছি। এবার অনেক সময় হয় কি, যারা ড্রাইভার থাকেন তারা সামনে দিয়ে লক করে রাখে, মানে ধরো বেকায়দায় তুমি পড়ে যেতে পারো, বা বাইরে দিয়ে কেউ খুলে দিতে পারে, যার কারণে যাতে কেউ খুলতে না পারে ভিতর থেকে ড্রাইভার সামনে লক করে রাখে।
সেই লকটা আমি ভেবেছি করা আছে। তখন আমি সেই ড্রাইভার ভাইকে বলছি, ভাই লকটা খোলো না, আমি নামবো একটুখানি, একটু নামবো, আমি নেবেই উঠে যাব, আমি একটু নামবো, ওখানে 2 মিনিট কথা বলে আমি উঠে যাব, যেহেতু চারপাশে তো কুয়াটার, একটু নামতে ইচ্ছা করছে, অ্যাবেন্ডেন একটা এলাকা। আমাকে ড্রাইভার ভাই বলছে, দিদি আমি তো লক খুলে দিয়েছি, লক তোলা আছে, আপনি নামতে পারছেন না কেন? বিশ্বাস করবে না, ওই যে বলি আমার বড় মা সর্বত্র থাকেন, হয়তো কোনো ওখানে নামলে আমার ক্ষতি হতো, কোনো মতে গাড়ির লক পুরো ওপেন, কিন্তু আমার গাড়ির দরজা খুলছে না, আমার গাড়ির দরজা খুলছে না। তখন আমাকে প্রিন্স বলল, মা বড় মা তোমাকে আটকাচ্ছে, নামতে না করছে, মা নেব না চলো। প্রিন্সের এই কথাটা যখন বলল, আমি তখন ভাবলাম হ্যাঁ ঠিকই, আমার বড় মা হয়তো আমাকে এখানে আদেশ করছে না নামতে। তার জন্য লক কেন খুলবে না, গাড়িতে লকটা কেন খুলবে না? আমার গাড়িতে তো এরকম কোনোদিন হয়নি, নতুন গাড়ি, আমার কোনোদিন হয়নি যে সামনে দিয়ে লক তোলা, পেছনে লক খুলবে না, কিন্তু প্রথমবার ফার্স্ট টাইম আমার গাড়ির লক খুললো না, ফার্স্ট টাইম। তখন আমরা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসি। পুরো ভিডিওটা তোমরা দেখো, তারপর আসছি, কমেন্ট নামগুলো পড়বো। চলো, প্রথম কমেন্ট করেছে সন্তুর দুনিয়া, আয়ান হালদার, পিন শ্রাবণ, এস ফ্যামিলি। দিদিভাই আমি বাঁকুড়া থেকে আপনার নাম্বারটা চাই, আমার ঘটনা পাঠাবো। আচ্ছা ঠিক আছে। তারপরে তানিয়া রয় বলেছো একটু আগে আপনাকে দেখলাম। আচ্ছা তানিয়া,
তারপর মৌয়া পল, তারপর কমেন্ট করেছো মৌয়ার কমেন্টটা পড়ি। মৌয়া অনেক বড় কমেন্ট করেছে, বড় কমেন্ট তো আমাদের পড়তেই হবে। তোমার ঘটনা শুনলাম, ভালো লাগলো, যদি একটু ভয়ের ছিল, কিন্তু তুমি কাল কোথায় ছিলে? তোমার জন্য আমি সারা রাত 2টোর বেশি অপেক্ষা করেছি, তোমায় দেখতে পেলাম না। শুধু ওষুধ খেলে কি ঘুম হয়? তার সঙ্গে সুন্দর মুখটাও তো দেখতে ইচ্ছা করে। ভালো থেকো। আসলে একটু শরীর খারাপ ছিল, বোঝো না কেন? আর আমি তো ঘটনা দিয়েছি দেরি করে। আচ্ছা, তারপর আমাদের জাসমিন কালাম কমেন্ট করেছো, তারপরে রূপা দে, তারপর কমেন্ট করেছো রিনা চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো বন্দনা দাস, সুকন্যা, পাপ্পু দে, সুদীপ্ত ব্যানার্জি, কৌশিকী ঘোষ, পাপ্পু দে, ভাস্কর অধিকারী ভাই, স্বপ্না বাজাল দিদিভাই বলেছো আমার ইলিশ চিংড়ি লোটে দারুণ লাগে। হ্যাঁ, লোটে মাছ তো মিস চলে গেছে, আমারও লোটে মাছ ভালো লাগে। আচ্ছা, জল্পনা মজুমদার, তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত, বলেছো সোনা মিষ্টি বোন আমার, এই সত্য ঘটনাটা খুবই ভয়ের ছিল। তোমার কথাগুলো শুনতে এত ভালো লাগে, তাই বোঝাতে পারবো না। তোমার ওই আর্জেন্ট ভিডিওতে এত সুন্দর করে বুঝিয়ে তুমি বলেছো, আমার খুব ভালো লেগেছে। তোমার কাছ থেকে কিছু জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তুমি খুব সুন্দর, ভালো মেয়ে, ভালো মনের মানুষ। তুমি অনেক বড় মন, তোমার সামনে তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। আমার অনেক ভালোবাসা, আশীর্বাদ রইল তোমার জন্য। তুমি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমারও তো তোমাদের দেখতে খুব ইচ্ছা করে। অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি দেখাই করব, কারণ দেখো সবই তো ওপরওয়ালার ইচ্ছে, সে চাইলে অবশ্যই দেখা হবে। শ্রেয়া বলেছে আমার প্রিয় মাছ হলো ইলিশ লোটে মাছ। আচ্ছা, আর গলদা চিংড়ি আর ভোলা মাছ, মাছ আমার অনেক প্রিয়। আমি একবার থাই ফিশ রেড কারি বানিয়েছিলাম ভেটকি দিয়ে। অ্যাজ এ বেঙ্গলি গার্ল আই লাভ ফিশ। অবশ্যই আমাদের মাছ ভালো লাগবে না এটা কখনো হতে পারে? যতই হোক আমরা তো মাছে ভাতে বাঙালি। দিদিভাই, একদিন আমায় তোমার বাড়িতে ইনভাইট করো, আমি তোমাদেরকে মাছের ভালো রেসিপি বানিয়ে খাওয়াবো। হো, আমার তো এখনই জিভে জল চলে আসছে। অবশ্যই বোন। আর দুর্দান্ত ঘটনা, আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। হাড়হিম করা ঘটনা। আচ্ছা, অবশ্যই ঘটনাটা সত্যি ভয়ের ছিল। তারপর আমাদের অমিত পাত্র পরামানিক, না অমিত পরামানিক, সরি, পাঠিয়েছে মোরলা মাছ, চিংড়ি মাছ আর লোটে মাছ, আর একটা কিছু দিয়েছে কাঁচা নিহারে। আচ্ছা, আমার প্রিয় কুচু হবে হয়তো, কুচো নিহারে মাছ, যাই হোক। সুমনা ভট্টাচার্য বলেছো দারুণ দারুণ লাগলো সোনা। আমিও তোমার মতো ইলিশ মাছ আর চিংড়ি মাছ খুব ভালোবাসি গো। দই কাতলাও খুব ভালো লাগে। এই এখন তো মনে হচ্ছে ভুল বলে ফেলেছি, দই কাতলা তো আমারও ভালো লাগে। এ বাবা, তার মানে তো সব মাছই ভালো লাগে। গেছো ভূত? না না, মেছো ভূত। যাই হোক, আমরা বাঙালিরা মেছো ভূতি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না, তারপর আব্দুল হক ভাই, প্রদীপ দাস, তারপর জলি হাজরা দিদিভাই বলেছো খুব ভয়ঙ্কর ছিল গো বনু ঘটনাটা। সত্যি বলছি, আমার কিন্তু খুব ভয় লেগেছে। বনু, তুমি খুব ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। লাভ ইউ বনু, লাভ ইউ টু দিদিভাই। তারপর আমাদের ভাস্কর ভাই বলেছে হাড় হিম হয়ে গেল বড় মা। আচ্ছা, তারপর পাপ্পু ভাই বলেছে ঘটনাটা ভয়ের ছিল, খুব ভালো লাগলো দিদিভাই। আমার প্রচুর, আমার পিসির ছেলে, আচ্ছা মেজো দাদার নিজের মাছের আড়ত আছে। আচ্ছা, বারাসাত চাপাডালি মোড়ে। ও আচ্ছা, হ্যাঁ আমি গেছি ওখানে বারাসাতে। আচ্ছা দিদিভাই, গুড নাইট। জয় বড় মায়ের জয়। আচ্ছা ঠিক আছে।
সোমা বলেছে উরি বাবা কি সাংঘাতিক একটা ভয়ের ঘটনা শুনলাম। তারপরে বাপ্পাদিত্য বলেছো দারুণ লাগলো। দত্ত চ্যানেল বলেছো খুব ভালো লাগলো ঘটনাটা। সুজাতা দাস, তারপর পিঙ্কি দাস, তারপরে প্যান্থার গেমিং বয়টি বলেছো আজকের ঘটনাটা শরীর কাটা দেওয়ার মতো। যত ঠান্ডা পড়বে তত ভয়ের ঘটনা শুনতে ভালো লাগে। সোনা বোন, আমার ইলিশ মাছ, কাতলা মাছ, পাবদা মাছ আমার পছন্দ। মা, পাবদা মাছ তো আমিও ভালোবাসি। দেখেছো কত মাছ যে ভালোবাসি এখন বেরোচ্ছে, কাল তো 3টে বলে দিয়েছিলাম। ভালো থেকো আর সুস্থ থেকো। জয় বড় মা, জয় বড় মায়ের জয়। তারপর নীলিমা সিংহ, তারপর ভাস্কর অধিকারী ভাই, কৃষ্ণা ধারা, বন্দনা দাস দিদিভাই বলেছো। আচ্ছা, বন্দনা দাস দিদিভাইয়ের ঘটনাটাও আমি পড়েছি। তারপর গঙ্গা বৈরাগী, নিতা বসু, তারপর চন্দন মণ্ডল, তারপর উমা ঘোষ, ফুলেশ্বরী চক্রবর্তী বলেছো আমারও প্রিয় মাছ ইলিশ, তারপর কাতলা। এই রকম মেচোভূতের ঘটনা আমার বাবার কাছে ছোটবেলায় শুনেছি। গোভূতের ঘটনাও শুনেছি, আমিও শুনেছি। রত্না দে, তারপর উমা ঘোষ বলেছো দারুণ 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 লাগলো আর খুব 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 ভয়ের ছিল আজকের ঘটনাটি। ভালো থাকুন, সুস্থ থাকবেন আপনি আর আপনার পরিবার, আর তোমরাও খুব ভালো থাকবে। মণিদীপা মুখার্জি, রূপসা শেঠ, আর একদম শেষে কমেন্ট করেছো দেবব্রত চৌধুরী, দারুণ গল্প, ভালো লাগলো। একটা ঘটনা বলি, আমাদের পাশেই 2টি বাড়ির পরে রাস্তার পাড়ে পুকুর ঘাটে নাকি রোজ রাতে কেউ বসে থাকে খালি গায়ে। তাকে নাকি দেখতে অনেকটা কিছুদিন আগে মারা গেছে তার মতো। অনেকেই রাতে দেখেছে এবং ভয় পেয়েছে। আমি 3 দিন পর আমার কানে আসে, আমি প্রস্তুত হলাম দেখব। 2 দিন ধরে অপেক্ষা করলাম কিন্তু কিছুই দেখতে পাইনি। আচ্ছা, 8-10 দিন পর আমি একটা মৃত সৎকার করে বাড়ি ফিরছি, যাকে 5 মিনিট আগেই ফোন করে বলেছিলাম আমি আসছি, তুমি গেট খুলে রেখো। তাই মা ও জেগে বসে আছে। আমি দেখলাম ওই পুকুর পাড়ে ওই রকম কেউ বসে আছে। আমিও মাকে বললাম দাঁড়াও আসছি বলে আমি পুকুরের দিকে এগিয়ে যাই। সামনে গিয়ে দেখি যে মারা গেছে তার ছেলে। আচ্ছা, প্রায় একই রকম দেখতে তার ছেলে, ফোনে প্রেম করছে, আস্তে আস্তে কথা বলছে। আমি বকা দিয়ে বাড়ি পাঠালাম। রাত তখন 2টো কি 2:30 হবে। সকালে যখন ঘটনাটা সবাইকে বলি সবার ভয় চলে গেছে। এটাও একরকম ভূত তাড়ানো। অবশ্যই, ওই যে আপনি আপনার কথা একটা বলেছিলেন, তর্ক তো আমাদের চলবেই, তার মধ্যে ঘটনাও আমাদের শুনতে হবে। তবে অবশ্যই আপনি কথাটা ভালোই বলেছেন। হতে পারে যে বাবার জায়গায় যিনি মারা গেছেন তার ছেলে ছিল, আবার এরকমও হয়েছে যে সেখানে কিন্তু যিনি মারা গেছেন উনি ওখানে বসেছিলেন। তবে আপনার ঘটনা পরিপ্রেক্ষিতে বলছি না, এরকম ঘটনা কিন্তু আমার বাবার সাথেও ঘটেছে। যে মারা গেছে বাবারই এক বন্ধু, কিন্তু সে বন্ধুদের সাথে দেখা করতে আসতো সল্টলেকের কোনো একটা জায়গায়। আমার বাবা তো সল্টলেকের মানুষ। আমার বাবা বলেছেন যে প্রায় ওখানেই দেখা করতাম। ও মারা যায় একটা অ্যাক্সিডেন্টে, তারপর আমরা যেতাম না ওখানে আর, কারণ ওর জন্যই বেসিক্যালি আমরা ওখানে যেতাম। আর ও যখন মারা যায় তখন আর কি করতে যাব। কিন্তু একদিন আমরা ওকে খুব মিস করছিলাম। ঘুরতে ঘুরতে যখন যাই তখন দেখলাম ওরই মতো কেউ একজন সেই সাঁকো থাকে না, কাঠের সাঁকোর মধ্যে বসে আছে। যখন আমরা কাছে যাই, গিয়ে তাকিয়ে থাকি হঠাৎ করে যে ঠিক আমার বন্ধু সুবল, মানে বাবার যে বন্ধু তার নাম সুবল ছিল যিনি অ্যাক্সিডেন্টে মারা যান, তখন দেখে যে না এ তো সত্যিই সুবল। তাকিয়ে কিন্তু মুচকি হেসে সে হাওয়ায় মিশিয়ে যায়। তো এরকমও হয় যে কিছুটা মানুষ কিছুটা ভূত, আদৌ কিন্তু বাস্তবে ভগবান যেরকম আছে আমি মানি আত্মাও আছে। যাই হোক, আজকে আসবো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখনের মতো টাটা, লাভ ইউ টু, গুড নাইট।